ফার্স্ট দুইটা লাইন পড়লে আমাদের হয়ে যাবে। দেখেন প্রতিটা কোশ্চেনে এটার ক্ষেত্রে ফার্স্ট লাইন হয়ে গেছে, তারপর এটার ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড লাইন পর্যন্ত, বা এটাও ফার্স্ট লাইন সেকেন্ড লাইনে যায় চার না। নাম্বারটা, হ্যাঁ কারণ যায়। আমরা এখন কি আপনাদের কি এই পুরো প্যারা পড়ার কি কোনো প্রয়োজন আছে, নাকি আপনারা ফার্স্ট লাইন পড়ে বুঝতে পারতেছেন যে এটা ডিফাইনিং অ্যারেস ক্যাটাগরিজ দিয়ে আমাদের এটা হয়ে যাচ্ছে না? তাহলে এটার জন্য অ্যান্সারটা হবে হবে। ঠিক আছে, হবে। যেটা কঠিন হবে সেটা আমার কাছে ফোন দিয়ে অথবা মেসেজ করে বুঝে নেবেন। ঠিক, তাহলে আমরা হেডলাইন ম্যাচিং দিয়ে শুরু করি, যেটা আসলে খুব কঠিনও না, খুব সহজও না, মোটামুটি টাইপের। ঠিক আছে, ওকে। তো দেখেন এই প্যাসেজটা আমরা ট্রু ফলস নট গিভেনে করেছিলাম। প্যাসেজটার নাম হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোল ইন দ্য ইউএসএ। ইউএসএ বা আমেরিকাতে আকাশের যে ট্রাফিকটা, আকাশের ট্রাফিক বলতে হেলিকপ্টার, তারপরে বিমান, এই ধরনের যত এয়ারক্রাফট আছে সেগুলো কিভাবে ট্রাফিক কন্ট্রোল করা হয়, অর্থাৎ একটার সাথে আর একটা অ্যাক্সিডেন্ট যাতে না হয়ে যায় আকাশে, তো সেটার একটা ট্রাফিক কন্ট্রোল সিস্টেম আছে, সেটা কিভাবে ইউএসএ তে করা হয় এটাই এখানে বলা আছে এই গল্পটাতে। তো আপনাকে কি করতে হবে, আপনাকে বলেছে দেখেন প্যারাগ্রাফ এ এর জন্য একটা হেডলাইন সিলেক্ট করুন। তো আমরা প্যারাগ্রাফ এটা, স্বাভাবিক নিয়ম হচ্ছে পুরো প্যারাটা পড়ে আপনার হচ্ছে এর ভেতর থেকে একটা হেডলাইন সিলেক্ট করা। কিন্তু আমরা যে টেকনিকটা বলছি সেটা হচ্ছে জাস্ট ফার্স্ট লাইন পড়বেন, ফার্স্ট লাইন পড়ে আপনি কি বুঝেন সেটা এর ভেতর থেকে চেক করবেন। যদি পেয়ে যান তাহলে অ্যান্সার হয়ে গেল, যদি না পান সেক্ষেত্রে সেকেন্ড লাইন পড়তে পারেন অথবা লাস্ট লাইন পড়তে পারেন। স্বাভাবিকভাবে এই 3 লাইন পড়লে আপনি যে কোনো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। সবার আগে ফার্স্ট লাইনটা পড়েই আপনি চেক করবেন যে আসলে এরকম অপশন এর ভেতরে আছে কিনা। তো আমরা একটু ফার্স্ট লাইনটা পড়ি, এখানে কি বলা আছে। অ্যান অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা, এটা একটা ভালো কিওয়ার্ড। একটা অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড ইন দ্য স্কাইস, যেটা ঘটেছে হচ্ছে আকাশে। এখন দেখবেন যুদ্ধ হচ্ছে, অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে আকাশে। ওভার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে একটা জায়গার নাম। তারপরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আকাশে ওভার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন, গ্র্যান্ড ক্যানিয়ন নামে জায়গার উপরে। ইন 1956, 1956 সালে, রেজাল্টেড ইন দ্য এস্টাবলিশমেন্ট অফ দ্য ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন। এটার ফলে কি হয়েছে, এস্টাবলিশমেন্ট বা প্রতিষ্ঠিত হয়েছে একটা সংস্থা, ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন, এটা একটা সংস্থা, বিমান সংস্থা, এরকম একটা সংস্থা তৈরি হয়েছে। তাহলে আমরা এটা পড়ে কি বুঝতেছি, এই এ প্যারার আসলে মূল বিষয়টা কি? এখানে কি কোনো আনন্দ নিয়ে কথা বলা হচ্ছে, নাকি কোনো দুর্ঘটনা নিয়ে কথা বলা হচ্ছে, নাকি কোনো ঈদ হবে এরকম কিছু বলা হচ্ছে? আসলে ঘটনাটা কি দিয়ে বলা হচ্ছে এই প্যারাটাতে? এখানে স্যার ফেডারেল অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রতিষ্ঠা সম্পর্কে বলা হচ্ছে, মানে এটার ইয়েস, ইম্পর্টেন্স। তার পেছনের মূল কারণটা কি? একটা অ্যাক্সিডেন্ট, তাই না? ওই যে অ্যাক্সিডেন্ট যাতে প্রিভেন্ট করা যায় আর কি। ইয়েস, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়েছে, এর ফলে একটা সংস্থা তৈরি হয়েছে, কারণ ভবিষ্যতে যাতে এই ধরনের অ্যাক্সিডেন্ট না হয় তাই সেই জন্য একটা সংস্থা তৈরি করেছে। এখন আমরা চেক করবো যে 1 থেকে 10-এর ভিতরে এরকম কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা জাতীয় কোনো কথাবার্তা আছে কিনা। আপনারা একটু চেক করুন তো। 1 নম্বর অপশনে দেওয়া আছে ডিস অবেইং, এফ এ এ। ওটাই হবে না, না, ডিজোবিং লেখা হয়েছে। ডিস অবে বলতে অমান্য করা, আইন অমান্য করা, রেগুলেশন বলতে আইন, আইন অমান্য করা নিয়ে কিছু বলা নাই, জাস্ট বলা আছে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এর ফলে একটা সংস্থা তৈরি হয়েছে। 2 নম্বরে বলা আছে স্যার 2 নাম্বার হবে মেবি, 2 নাম্বারটা হবে মেবি। ইয়েস, হতে পারে। অ্যাভিয়েশন মানে হচ্ছে কি বোঝেন আপনারা? অ্যাভিয়েশন ওই আকাশের যে সিস্টেম, বিমানের হ্যাঁ বিমান জাতীয় কোনো সিস্টেম, সিস্টেমটাকে অ্যাভিয়েশন বলা হয়। ডিজাস্টার মানে কি? ডিজাস্টার দুর্যোগ। দুর্যোগ। দুর্যোগ বা দুর্ঘটনাও এটার সাথে রিলেটেড, ডিজাস্টার দুর্যোগ দুর্ঘটনা। প্রমস অ্যাকশন, অ্যাকশন বলতে কি একটা পদক্ষেপের দিকে নিয়ে গিয়েছে, একটা আকাশে একটা ডিজাস্টার হয়েছে, সেটা একটা পদক্ষেপের ফলাফল চলে এসেছে। তাহলে দেখেন তো এটার সাথে এটা কি ম্যাচ করতেছে? অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড ইন দ্য স্কাই, আকাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটার ফলে রেজাল্টেড, ফলাফলে এস্টাবলিশমেন্ট, প্রতিষ্ঠিত হয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বা একটা সংস্থা তৈরি হয়েছে। তাহলে অ্যাভিয়েশন ডিজাস্টার, আকাশের দুর্ঘটনা, প্রমস অ্যাকশন, অ্যাকশনের দিকে চলে গিয়েছে এইটার দুর্ঘটনার ফলে। তাহলে এই প্যারাগ্রাফ এ এর জন্য আমরা অ্যান্সারটা দিতে পারি 2। তো বুঝতে পেরেছেন আপনারা, অন্যরা যারা আছেন বিষয়টা? একটু জি রেসপন্স করুন আপনারা। বুঝছি। তার মানে আমরা জি ভাই। প্যারাটাতে যেটা দেখবো সেই রিলেটেড একটা হচ্ছে অ্যান্সার আমরা চয়েস করবো। তাহলে প্যারাগ্রাফ এ এর জন্য 2, কারণ এটা অ্যাক্সিডেন্ট নিয়ে বলা হচ্ছে। এখানে ডিজাস্টার আসলে একটা দুর্যোগ, একটা অ্যাক্সিডেন্ট হলে একটা ডিজাস্টার হয় না? যেমন এই যে এখন মিসাইল মারা হচ্ছে, যে এখানে মিসাইলটা পড়তেছে সেই জায়গাটা একটা ডিজাস্টার, ওইটা আসলে একটা অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে। এরপর হচ্ছে প্যারাগ্রাফ সি। প্যারাগ্রাফ সি তে আমরা যেহেতু প্যারাগ্রাফ বিটা বলে দেওয়া আছে প্যারাগ্রাফ বি এর জন্য 10, তো এটা আমরা আর পড়তে পারছি না। প্যারাগ্রাফ সি তে আমরা একটু যাই, দেখি আমরা এটা পারি কিনা। 15, আপনারা একটু ট্রাই করবেন। প্যারাগ্রাফ সি তে দেখেন কি বলা আছে, আমরা একটু দেখি। ইন দ্য 1940s, 1940 সালে, এটিসি সেন্টার, এটিসি বলতে এখানে বলে দেওয়া আছে, এটিসি বলতে এয়ার ট্রাফিক কন্ট্রোল, সংক্ষেপে এটিসি, আকাশের ট্রাফিক কন্ট্রোল। সেন্টার বলতে ওদের অফিস। কুড অ্যান্ড ডিড টেক অ্যাডভান্টেজ, ডিড টেক অ্যাডভান্টেজ বলতে তারা সুবিধা নিয়েছিল অফ নিউলি ডেভেলপড রাডার, নতুন ভাবে তৈরিকৃত রাডার। রাডার বলতে আসলে আশেপাশে কোনো কোনো অবস্টাকল কিংবা কোনো এরকম যানবাহন আছে কিনা এটা চেক করা যায় রাডার, এটা একটা স্ক্যানারের মতো। ঠিক আছে, তো আকাশের যে ট্রাফিক কন্ট্রোল 1940 সালে সুবিধা নিয়েছিল কোন জায়গা থেকে? নতুন ভাবে ডেভেলপড রাডার থেকে, অ্যান্ড ইমপ্রুভড রেডিও কমিউনিকেশন। আরেকটা বিষয় থেকে সুবিধা নিয়েছিল, রেডিও কমিউনিকেশন। এই যে যুদ্ধ হচ্ছে, যোগাযোগের তো প্রয়োজন হচ্ছে, সেখানে তো মোবাইল টাওয়ার ব্যবহার হচ্ছে না, এখানে রেডিও কমিউনিকেশন, আলাদা একটা কমিউনিকেশন সিস্টেম আছে, ওইটার মাধ্যমে একটা প্লেন আর একটা প্লেনের সাথে যোগাযোগ রাখতেছে যে কি অবস্থা। তো এই 1940 সালে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে অফিসটা আছে
সেই অফিস সুবিধা নিয়েছিল এই যে দুইটা জায়গা থেকে, ডেভেলপড রাডার থেকে এবং রেডিও কমিউনিকেশন নামে এই দুইটা জায়গা থেকে। কোন সময়? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ঘটনাটা ঘটছিল, যে তারা আকাশের ট্রাফিক কন্ট্রোল, রাডার এবং রেডিও কমিউনিকেশন ইউজ করেছিল যোগাযোগের জন্য, বা আশেপাশে কোনো প্লেন আছে কিনা এটা বোঝার জন্য। তো দেখেন তো এরকম কোনো কথাবার্তা আছে কিনা 1 থেকে 10-এর ভিতরে, আপনারা একটু নিজেরা একটু বের করুন, দেখেন তো। 10 নাম্বারটা মেবি। 10 নম্বরে ফার্স্ট 10, একটু আছে। 10 নম্বর তো বলে দেওয়া আছে যে প্যারাগ্রাফ বি এর জন্য 10, এটা হবে না। ও সরি। ওকে, এখানে দেখেন যে 1940 সালে এয়ার ট্রাফিক কন্ট্রোল সুবিধা নিয়েছিল রাডারের থেকে এবং রেডিও কমিউনিকেশন থেকে, এই দুইটা জায়গা থেকে। সেগুলো কি ছিল? উন্নত প্রযুক্তির, ডেভেলপড রাডার এবং ইমপ্রুভড স্যার রেডিও। 3 নাম্বারটা হবে। তিন এটা নম্বরে, 3 হবে। 3 নম্বরে দেখেন বলেছে টু, টু বলতে দুইটা। এইখানে দেখেন দুইটা দেখা যাচ্ছে, যে রাডার নামে একটা জিনিস আছে আর একটা হচ্ছে রেডিও কমিউনিকেশন। সেই দুইটা জায়গায় কি হয়েছিল? ডেভেলপমেন্ট, বা দুইটা ডেভেলপমেন্টের সাথে বা দুইটা নতুন টেকনোলজির সাথে এখানে কথাবার্তা বলা হয়েছে। তাহলে এইটার সাথে দেখেন আমার এই 2 নাম্বারটা, সরি 3 নাম্বারটা ম্যাচ করছে। আর অন্যগুলো যদি আপনারা চেক করতে চান, 1 নম্বরে দেখেন আইন নিয়ে কথা বলা আছে, না এরকম কিছু না। অ্যালটিটিউড জোন, 4 নম্বর আছে অ্যালটিটিউড জোন। অ্যালটিটিউড মানে কি? উচ্চতা। অ্যালটিটিউড মানে হচ্ছে উচ্চতা, উচ্চতা নিয়ে কিছু বলা নাই এখানে, কত হাইটে প্লেন চলবে এরকম কিছুই বলা নাই। প্লেনগুলো চলতে কত উচ্চতার প্রয়োজন হবে এটা কিছু বলা নাই। ওভার সিম্পলিফাইড ভিউ বলতে বোঝা যাচ্ছে কোনো কিছু পরিষ্কার করে দেওয়া। সিম্পলিফাইড, কমপ্লেক্স মানে জটিল, সিম্পলিফাইড বলতে পরিষ্কার বা ক্লিয়ার করে দেওয়া। তো এরকম কিছু এখানে বলে নাই, জাস্ট বলেছে যে এই দুইটা জায়গা থেকে সুবিধা নিয়েছিল। আবার 6 নম্বরে পাইলটের লাইসেন্স, পাইলটের লাইসেন্স নিয়েও কিন্তু কিছু বলা নাই। আসলে যা বলা থাকবে এটা ফার্স্ট লাইন পড়লে আপনারা বুঝতে পারবেন। 7 নম্বরে ডিফাইনিং এয়ার স্পেস ক্যাটাগরিজ, এয়ার স্পেস গুলোকে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, না এমন কিছু এখানে বলা নাই। সেটিং রুলস টু ওয়েদার কন্ডিশন, ওয়েদার কন্ডিশন নিয়ে কোনো আইন করা হয়েছে। ওয়েদার বলতে আবহাওয়া, পরিবেশ, ঝড় বৃষ্টিতে কেমন প্লেন চলবে, এটা নিয়েও কিছু বলা নাই। টেক অফ সেফলি, অর্থাৎ সাবধানে উড়ে যাওয়া, এরকম কিছু বলা নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে দুইটা জায়গাতে আসলে ডেভেলপড হয়েছিল রাডার এবং রেডিও কমিউনিকেশন, এই দুইটা জায়গা। এই দুইটা জায়গা যেহেতু ডেভেলপড হয়েছিল, তো এর জন্য এখানে দেখেন টু কোইন্সিডেন্সিয়াল ডেভেলপমেন্ট। তাহলে আপনারা যেটা সিলেক্ট করেছেন ওইটাই ঠিক। ঠিক আছে, তাহলে প্যারাগ্রাফ সি এর জন্য আমরা অ্যান্সার দিব 3। সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই? এটা একটু রেসপন্স করবেন, তাহলে আমি নেক্সটটাতে যেতে সময় কম লাগবে। ওকে, ভাই সমস্যা হয় হলো লাস্ট লাইনটা পড়তে গেলে তখন আমার মিনিংটা চেঞ্জ হয়ে যায়। আপনারা ফার্স্ট লাইন দিয়ে শুরু করবেন, ফার্স্টে যেটা বলা থাকবে আসলে ওইটা দিয়ে শুরু হবে। শেষের দিকে আবার নতুন কোনো তথ্য দিয়ে শেষ করতে পারে। ঠিক আছে, শেষের দিকে হয়তো বা নতুন মানে কোনো বিষয় দিয়ে শেষ করতে পারে, অর্থাৎ নতুন কোনো রাইট ফাইন্ডিং রাইট দিয়ে। তো এই জন্য আমরা একটা প্যারার হেডলাইনটা কি হবে, মনে করেন আমরা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মনে করেন রাজশাহীতে একটা বাস এবং একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 10 জন নিহত হয়েছে। ঠিক আছে, তো এটার খবর, যিনি ওই খবরটা পড়বেন তিনি কিন্তু শুরু করবেন যে এরকম দিয়ে, যে গতকাল সকালে সকাল 7 ঘটিকার সময় ঢাকা থেকে রাজশাহীগামী একটা বাসের নাম দিয়ে দিবে যে পূবানী এক্সপ্রেস, সেটা হচ্ছে যাচ্ছিল। এর পাশাপাশি রাজশাহী থেকে ঢাকাগামী একটা সবজিবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। অর্থাৎ এইগুলো কিন্তু প্রথম দিকেই বলবে। এরপরে শেষের দিকে সে কি বলতে পারে, এখানে 10 জন নিহত হয়েছেন, তারপরে এদেরকে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে, তাই না? এখন আপনি প্রথমে পড়লেই বুঝতে পারবেন যে এখানে আসলে ঘটনাটা কি দিয়ে শুরু, আর শেষের দিকে এসে কিন্তু ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে। তো এর জন্য ফার্স্ট লাইনটা পড়েই চেক করাটা বেস্ট ওয়ে, প্যারাটা বোঝার জন্য। প্রতিটা কোশ্চেনে দেখবেন যে ফার্স্ট লাইন পড়লে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, লাস্টের দিকে এসে চেঞ্জ হয়ে যেতে পারে। আর আবার যে আমরা আমাদের লাস্ট লাইন অপশন হিসেবে আমরা রেখেছি, যখন ফার্স্ট লাইন পড়ে আমরা কিছু বুঝতে পারবো না, আমাদের কাছে একটু কনফিউশন লাগবে বা এর ভেতরে অপশনের ভেতর পাবো না, তখন হচ্ছে আমরা লাস্ট লাইনের হেল্প নিব, যে লাস্টে আসলে ক্লিয়ার করে কোনো কিছু বলা আছে কিনা। ঠিক আছে, যেমন এই প্যারাটাতে আপনারা দেখতে পারেন যে লাস্ট লাইনের ব্যবহার, কারণ প্যারাটাই হচ্ছে 2 লাইনের একটা প্যারা। ঠিক আছে, আমরা একটু প্যারাটা পড়ি, যে মেনি পিপল থিঙ্ক দ্যাট, মানুষের চিন্তা ভাবনা নিয়ে কথা বলা হচ্ছে, যে অনেক মানুষ ভাবে যে এটিসি কনসিস্ট অফ, এটিসি বলতে এই যে বলে দেওয়া আছে, এটিসি বলতে এয়ার ট্রাফিক কন্ট্রোল, আকাশের যে ট্রাফিক কন্ট্রোল কনসিস্ট অফ এ রো অফ কন্ট্রোলার সেটিং ইন ফ্রন্ট অফ দ্য রাডার স্ক্রিন অ্যাট দ্য নেশনস এয়ারপোর্ট টেলিং অ্যারাইভিং অ্যান্ড ডিপার্টিং ট্রাফিক হট টু ডু। অনেক কমপ্লেক্স কথাবার্তা। তো এইটা হচ্ছে মেইন কথা, যে মানুষ চিন্তা ভাবনা করে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল যে অফিসটা আছে তারা যে কাজটা করে, অ্যারাইভিং অ্যান্ড ডিপার্টিং ট্রাফিক হট টু ডু, প্লেনগুলো নামা এবং উড়ে যেতে তারা সহায়তা করে। এইটা হচ্ছে অনেক এয়ার ট্রাফিক কন্ট্রোল এই কাজটা করে, শুধুমাত্র মানুষ ভাবে। যেমন বাংলাদেশে একটা কমিটি আছে, চাঁদ দেখা কমিটি, তাই না? এটার নাম শুনেছেন আপনারা, চাঁদ দেখা কমিটি? এই ঈদের রোজার সময় চাঁদ দেখে, কোরবানি ঈদের চাঁদ দেখে, ঈদের চাঁদ দেখে কবে রোজা হবে, এই কাজটা করে। তো এটার নাম শুনেছেন আপনারা কখনো, চাঁদ দেখা কমিটি? জি। জি ভাই। তো মানুষের চিন্তা ভাবনা কি চাঁদ দেখা কমিটি সম্পর্কে? ওদের বছরে কাজ হচ্ছে 2 দিন, তাই না? মানুষ এটা ভাবে না যে তারা শুধুমাত্র চাঁদ দেখে ওই রোজার আগের দিন, ঈদের আগের দিন, এই হচ্ছে তাদের কাজ। এটুকুই তো তারা ভাবে মানুষ, তাই না? এখানেও তাই, যে মেনি পিপল থিঙ্ক দ্যাট, মানুষ ভাবে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল তারা শুধুমাত্র প্লেনদের নামতে বলে এবং প্লেনদের চলে যাওয়ার যে অনুমতি দেয়, ট্রাফিক পুলিশ যে কাজটা করে। দেখেন পরের লাইনে বলা স্যার আছে। ডি নাম্বারটা কোন পয়েন্টের জন্য বলতেছেন, মানে কোন ডি ডি এর নাম্বারটা পরে নাকি? এখন আমরা শুরু করি না, আমরা জাস্ট পড়তেছি যে মানুষ, ডি নাম্বারে বলা আছে মানুষের চিন্তা ভাবনা নিয়ে, যে মেনি পিপল থিঙ্ক দ্যাট, মানুষ চিন্তা ভাবনা করে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল
শুধুমাত্র ট্রাফিক কন্ট্রোল, যেহেতু তারা শুধুমাত্র প্লেনদের অ্যারাইভিং বলতে প্লেন আসা, ডিপার্টিং বলতে প্লেন চলে যাওয়া, অর্থাৎ একটা দেশে প্লেন আসবে এবং চলে যাবে, এই দুইটারই তারা সিগন্যাল দেয় যে তুমি আসতে পারবা অথবা চলে যেতে পারবা। এখানে বলছে দিস ইজ এ ভেরি ইনকমপ্লিট পার্ট অফ দ্য পিকচার, আসলে এই তথ্যটা সঠিক না। মানুষ যেটা চিন্তা ভাবনা করে এইটা আসলে সম্পূর্ণ ক্লিয়ার না। যেমন চাঁদ দেখা কমিটি যে কাজটা করে, মানুষ ভাবে যে কি চাঁদ দেখা কমিটি শুধুমাত্র ঈদের আগের দিন চাঁদ দেখে, এছাড়া সারা বছরে তাদের আর কোনো কাজ নাই। কিন্তু এটা আসলে মানুষের ধারণা ভুল, তারা যে মাত্র একটা কাজই করে সারা বছরে এমন কিছু না। দেখেন এরপরে তারা বলছে যে নিচের দিকে এসে যে যে the FAA realized that the airspace over the United States would at any time have many different kinds of planes flying for many different purposes। অনেক ধরনের কাজই করে তারা, শুধুমাত্র যে তারা প্লেনগুলো নামায় এবং চলে যায় এটা নিয়ে কাজ করে তা না, তারা অনেক ধরনের কাজ করে। অর্থাৎ মানুষের একটা ভুল ধারণা আছে, এই যে মানুষের যে থিঙ্কিং, এইটার একটা ভুল ধারণা আছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিস নিয়ে, যে তারা শুধুমাত্র প্লেন নামতে এবং চলে যেতে সহায়তা করে। এটা আসলে ইনকমপ্লিট, ওই প্যারাতেই বলে দেওয়া আছে যে তথ্যটা সঠিক না। এই কারণে আমরা বলছি যে এই প্যারার ফার্স্ট লাইন পড়লে আমার হবে না, কারণ ফার্স্ট লাইনে যেটা কথা বলা আছে এটা আসলে ওরাই নিজেরাই বলে দিচ্ছে যে এই কথাটা আসলে সম্পূর্ণভাবে সঠিক না। আরো তারা অনেক কাজগুলো করে, যে বিভিন্ন ধরনের প্লেন আছে, বিভিন্ন ধরনের পারপাসে প্লেনগুলো উড়ে যায়, অনেকগুলো কাজই তারা করে। তাহলে এইখানে ঘটনাটা কি হয়েছে, এটার অ্যান্সারটা কি হতে পারে বলেন তো? মানুষের একটা ভুল ধারণা আছে, সেটা ওরা এখানে ক্লিয়ার করে দিয়েছে। তাহলে অ্যান্সার কি হতে পারে এই 1 থেকে 9 এর ভেতরে? 5 নাম্বারটা। 5 নম্বরে কি বলা আছে? ওভার সিম্পলিফাইড ভিউ। ওভার সিম্পলিফাইড ভিউ। ভিউ মানে কি? ভিউ মানে হচ্ছে কোনো ধারণা বা চিন্তা ভাবনা বা কোনো একটা বিষয় সম্পর্কে আপনার মনোভাব। তো এই ভিউটাকে কি করা হয়েছে এখানে? ওভার সিম্পলিফাইড। ওভার সিম্পলিফাইড মানে কমপ্লেক্স মানে জটিল, আর সিম্পলিফাইড মানে পরিষ্কার করে দেওয়া বা ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়া। আসলে এই প্যারাতে সেই কথাটাই করা হয়েছে যে মেনি পিপল থিঙ্ক দ্যাট, মানুষের চিন্তা ভাবনা একটা ভুল ধারণা আছে যে ট্রাফিক পুলিশ বা এয়ার ট্রাফিক পুলিশ তারা হচ্ছে প্লেনগুলো নামতে বলে এবং চলে যেতে বলে, কিন্তু আসলে এই ঘটনাটা পরিপূর্ণ সত্য না। তারা আরো অনেক কাজ করে, অর্থাৎ এখানে তারা কি কি কাজ করে এটা এখানে ক্লিয়ার করে বোঝানো হয়েছে। তো এই কারণে বিষয়টা এখানে পরিষ্কার হয়ে গেছে বা সিম্পলিফাইড হয়ে গেছে। তো এই কারণে আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে ওভার সিম্পলিফাইড ভিউ বা পাস। বুঝতে পেরেছেন সবাই? জাস্ট এখানে বিষয়টা পরিষ্কার করে দিয়েছে আপনাদের কাছে যে মানুষের ভুল ধারণা এটা ভেঙে দিয়েছে, এই কারণে এটা হচ্ছে ওভার সিম্পলিফাইড ভিউ। আর এই প্যারার জন্য আপনারা যদি অন্যান্য অপশন খুঁজেন, এই যে FAA রেগুলেশন, আইন নিয়ে কিছু বলা আছে এই প্যারাতে, বা FAA রেগুলেশন কিছুই বলা নাই। ঠিক আছে, এরপরে যদি আপনি দেখেন অ্যালটিটিউড জোন, অ্যালটিটিউড মানে উচ্চতা, কত উচ্চতায় উচ্চতায় প্লেন উড়ে যাবে এরকম কিছুই বলা নাই এই প্যারাতে। আবার যদি দেখেন পাইলটের লাইসেন্স, লাইসেন্স নিয়েও কিছু বলা নাই এই প্যারাতে। আবার এয়ার স্পেস গুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যেমন A ক্যাটাগরি, B ক্যাটাগরি, C ক্যাটাগরি, এরকম কোনো কিছুই লেখা নেই প্যারাতে। ওয়েদার কন্ডিশন বা আবহাওয়াতে কিভাবে প্লেন চালাবে সেরকম কোনো আইন নিয়ে কিছু বলা নাই। তারপরে টেক অফ সেফলি, প্লেনগুলো স্বাভাবিক খুব সেফলি উড়ে যাবে, জাস্ট উড়ে যাবে এটা বলেছে, নামা এবং উড়ে যাবে, কিন্তু সেফলি উড়ে যাবে এরকম কিছু বলা নাই। এইখানে এই প্যারাতে আসলে একটা ভুল ধারণা আছে মানুষের, সেটা এখানে ক্লিয়ারলি পরিষ্কার করে দেওয়া হয়েছে বা পরিষ্কারভাবে বুঝাই দেওয়া হয়েছে যে তারা আরো অনেক কাজ করে। তো এর জন্য এটার অ্যান্সারটা হবে ওভার সিম্পলিফাইড ভিউ। তাহলে এটা অ্যান্সারটা হবে পাস। আমরা অ্যান্সার গুলো এটা শেষে আমরা চেক করবো যে আমাদের হয়েছে কিনা। 17 এর জন্য আমাদের কি বলেছে? প্যারাগ্রাফ ইটা পড়তে হবে। এইটা আপনারা একটু ট্রাই করবেন যে এটার অ্যান্সার কি হতে পারে। আমরা ফার্স্ট লাইনটা দেখি, এখানে বলা আছে টু মিট দিস চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ফলোইং এলিমেন্টস আর পুট ইট ইফেক্ট। এই ফলোইং মানে কি? ফলোইং মানে হোয়াট ইজ ফলোইং? ফলোইং মানে হচ্ছে নিচে, নিচের বিষয়গুলো বলে না, ফলোইং এ আমি বর্ণনা করেছি, তো ফলোইং বলতে নিচের দিকে ফলো করতে বলছে। তো মিট দিস চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নিচের বিষয়গুলো আপনাকে দেখতে বলছে। নিচের বিষয় বলতে আপনাকে আরো এক লাইন পড়তে হবে। ফার্স্ট, ATC extend virtually the entire United States in general from 365 মিটার above the ground and higher। অর্থাৎ এয়ার ট্রাফিক কন্ট্রোলের যে এরিয়া বা আকাশের যে ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করবে সেটা ভার্চুয়ালি নিয়ন্ত্রণ করে, কারণ এখানে তো কোনো সীমানা দেওয়া নাই। আকাশে কি কোনো সীমানা দেওয়া আছে? যেমন রাস্তাঘাটের সীমানা করে দেওয়া আছে, তো এটা ভার্চুয়ালি নিয়ন্ত্রণ করে যে মাটি থেকে 365 মিটার উঁচুতে, এবং এত উঁচুতে পুরো কান্ট্রি, এন্টার কান্ট্রি ব্ল্যাঙ্কেটেড বাই দ্য কন্ট্রোলড এয়ার স্পেস। এটা হচ্ছে নিয়ন্ত্রিত আকাশ সীমা, অর্থাৎ আকাশের একটা সীমানা নির্ধারণ করে দেওয়া আছে 365 মিটারের উঁচুতে। তাহলে এটার জন্য অ্যান্সার কোনটা হতে পারে? এখন কিন্তু আপনাদের অনেকগুলো অপশন কমে আসছে, দেখেন তো। 4 নাম্বারটা। 4 নম্বরে বলছে যে সেটিং অ্যালটিটিউড জোন। আপনি যদি এখন অ্যালটিটিউড মানে উচ্চতা এটা যদি না জানেন তাহলে কিন্তু এই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন না। সেটিং বা সেট আপ করা হয়েছে আকাশের একটা জোন বা আকাশের উচ্চতার জোন, সেটাও তাই করেছে। এখানে দেখেন যে পুরো ইউনাইটেড স্টেট বা আমেরিকা মাটি থেকে 365 মিটার উঁচুতে পুরো দেশটাই হচ্ছে, সেই দেশটাকে বলা হচ্ছে, পুরো দেশের যে এরিয়াটা আছে এই এরিয়াকে বলছে কন্ট্রোলড এয়ার স্পেস বা নিয়ন্ত্রিত আকাশসীমা। ওই আকাশসীমা যদি পারমিশন ছাড়া কোনো প্লেন ঢুকে পড়ে অন্য কোনো দেশ থেকে, তাহলে ওইটাকে মিসাইল মেরে ফেলে দিবে। ঠিক আছে, আপনাকে পারমিশন নিয়ে আকাশ সীমায় ঢুকতে হবে। বলে না এই যে যুদ্ধ হচ্ছে, সব দেশ কি বলছে যে আমাদের আকাশ সীমা এখন বন্ধ ঘোষণা করা হলো। ঠিক আছে, অর্থাৎ কোনো প্লেন ওই আকাশে উড়লে ওটাকে ফেলে দেওয়ার অনুমতি আছে, কারণ এখন ওই আকাশ সীমাগুলো এখন পুরোপুরি বন্ধ।
তো মাটি থেকে 365 মিটারের উঁচুতে পুরো দেশটা হচ্ছে কন্ট্রোলড এয়ার স্পেস। এই প্যারাতে আসলে উচ্চতা নিয়ে কথাবার্তা বলা আছে। যেমন দেখেন যে বিলো 3, আপনারা যে লাস্ট লাইনও পড়তে চান, দেখেন এই প্যারার লাস্ট লাইনও বলা আছে বিলো 365 মিটার পাইলট হু want the protection afforded by the ATC can easily enter the controlled air space। অর্থাৎ এই লাইনেও কি বলা আছে বলেন তো? এই লাইনটা উচ্চতা নিয়ে বলা আছে না? 365 মিটারের নিচে যদি কোনো পাইলট উঠতে চায় তাহলে সে তারও হচ্ছে কন্ট্রোল এয়ার স্পেসের ইজিলি চলে আসতে পারবে। অর্থাৎ দুইটা, এই প্যারাটা পুরোটাই আসলে উচ্চতা নিয়ে কথাবার্তা বলা আছে। 365 মিটার, এখানেও 365 মিটার, তাহলে এটা হচ্ছে অ্যালটিটিউড অর্থাৎ উচ্চতা নিয়ে কথা বলা আছে। এটার জন্য অ্যান্সার হবে 4। বুঝতে পেরেছেন সবাই? ক্লিয়ার? এটা উচ্চতা নিয়ে বলা হচ্ছে, এটাই ক্লিয়ার আপনাদের কাছে? তাহলে আমরা নেক্সটে যাই। বুঝেন না আপনারা? আরেকবার যদি একটু কাইন্ডলি বলতেন এটা। ওকে ওকে, এই প্যারাতে আসলে কি নিয়ে বলা আছে আপনি যদি পড়ে দেখেন, এটা আসলে কি নিয়ে বলা আছে যে এটিসি বা এক্সটেন্ড ওভার, এটিসি বলতে তো এয়ার ট্রাফিক কন্ট্রোল, আকাশে যে ট্রাফিক কন্ট্রোল আছে সেটা এক্সটেন্ড বা সেটার ব্যাপ্তি ওভার ভার্চুয়ালি দ্য এন্টার ইউনাইটেড স্টেট, পুরা ইউনাইটেড স্টেটেই এই এটিসি বা আকাশের ট্রাফিক কন্ট্রোলের সীমানা দেওয়া আছে। যেমন বাংলাদেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল আছে, পুরো বাংলাদেশে যতখানি আকাশ আছে সেই আকাশের কন্ট্রোলটা হচ্ছে বাংলাদেশের এটিসি বা এয়ার ট্রাফিক কন্ট্রোলের। সেটা কতখানি থেকে? ফ্রম 365 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড অ্যান্ড হ্যাঁ, মাটি থেকে 365 মিটারের উঁচু এবং তার থেকে যত উঁচু এরিয়া আছে সবগুলোই এই এয়ার ট্রাফিক কন্ট্রোলের আইনের ভেতরে বা এটার এটার নিয়ন্ত্রণের ভেতরে। তাহলে এই ব্যাপারটা আসলে কি নিয়ে বলা হচ্ছে? উচ্চতা নিয়ে না, 365 মিটারের উঁচু অ্যাবভ দ্য গ্রাউন্ড। আবার এখানে দেখেন বিলো 365 মিটার, অর্থাৎ এখানে 365 বলতে আসলে একটা উচ্চতা বলা হচ্ছে যে এত উঁচুর পরে যতখানি আকাশ আছে ততটুকু আসলে নিয়ন্ত্রিত এরিয়া, এর ভেতরে আপনি পারমিশন ছাড়া প্লেন চালাইতে পারবেন না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে উচ্চতা নিয়ে বলা আছে। এবার কি বুঝতে পেরেছেন? জি জি। ওকে, 365 তো আসলে এখানে উচ্চতাই বলবে, কারণ এখানে তো কোনো রাস্তাঘাট নাই আকাশে, ওইটা উচ্চতা দিয়েই প্লেন গুলো চলাফেরা করে, বলে দেয় যে এই প্লেন এত উঁচুতে উড়বে। ঠিক আছে, এটা পারমিশন নিতে হয় প্লেন চালানোর আগে। এরপর হচ্ছে এফ, এফটা যদি দেখেন তো এফটা আপনারা পড়েন তো এটার অ্যান্সারটা কি হতে পারে? দ্য FAA দেন রিকগনাইজ 2 টাইপস অফ অপারেটিং এনভায়রনমেন্ট, দুই ধরনের অপারেটিং এনভায়রনমেন্ট, প্লেন চালানোর যে পরিবেশ সেটা নিয়ে কথাবার্তা বলা আছে। ইন গুড মেট্রোলজিক্যাল কন্ডিশন, ভালো আবহাওয়া বা ভালো পরিবেশে ফ্লাইং উড বি পারমিটেড আন্ডার ভিজুয়াল ফ্লাইট রুলস, ফ্লাইট গুলো চালাইতে হবে ভিজুয়াল ফ্লাইট রুলস নিয়ে। এখানে রুলস মানে কি? আইন নিয়ে কথাবার্তা বলা আছে, রুলস এবং এনভায়রনমেন্ট আবহাওয়া। দেখেন তো এরকম কোনো আছে কিনা রুলস এবং আবহাওয়া নিয়ে কোনো প্যারায় বা কোনো হেডলাইন আছে? 8 আহ, নম্বরটা 8 8 নম্বরটা নাম্বারটা সেটিং রুলস টু ওয়েদার কন্ডিশন। 8 Yes, নাম্বারটা আছে ভাইয়া, yes. সেটিং রুলস এর ওইটা। সেটিং রুলস টু ওয়েদার কন্ডিশন আমরা কিভাবে বুঝলাম? কারণ এই প্যারা দেখেন যে ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইন এই দুইটা মিলেই বলা আছে যে অপারেটিং এনভায়রনমেন্ট এবং গুড মেট্রোলজিক্যাল কন্ডিশন, ভালো আবহাওয়া, এই দুইটা মিলে আবার বলছে কিছু আইন আছে যে কোন আবহাওয়াতে প্লেনগুলো কিভাবে চলবে, অর্থাৎ যদি ঝড় বৃষ্টি হয় প্লেনগুলো কিভাবে চলবে, আর যদি ভালো আবহাওয়া থাকে তাহলে তো প্লেন চলবে, সেই রুলসটা কিভাবে ফলো করতে হবে সেটা নিয়ে বলা আছে। তাহলে এফ এর জন্য আমরা অ্যান্সারটা দিব 8, প্যারাগ্রাফ এফ এর জন্য আমার অ্যান্সার হচ্ছে 8। তারপরে জিটাও আপনারা করেন, এফটা যেহেতু আপনারা পারলেন, জিটা একটু দেখেন যেহেতু লাস্টের দিকে চলে আসছে, এটাই লাস্ট প্যারা। কন্ট্রোলড এয়ার স্পেস ইজ ডিভাইডেড ইনটু সেভারাল ডিফারেন্ট টাইপস, যে এয়ার স্পেসটা নিয়ন্ত্রিত এয়ার স্পেসের ক্যাটাগরি। ক্যাটাগরি বিভিন্ন ভাগে ভাগ করা আছে, ডেজিগনেটেড বাই দ্য লেটার অফ আলফাবেট। আবার বলা আছে আনকন্ট্রোলড এয়ার স্পেস ইজ ডেজিগনেটেড ক্লাস এফ। অর্থাৎ এখানে কি করা হয়েছে এই প্যারাতে বলেন তো? বললেন তো আপনি যে কি করা হয়েছে এখানে? বিভিন্ন এয়ার স্পেস এটাকে ভাগ করে দেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে দেয়। তাহলে এটা জন্য কোনটা নিতে পারি এই অপশন হ্যাঁ, থেকে? এটা ওই যে ভি ওই যে দুইটা আছে ডিফাইনিং ওইটা হবে এয়ার মনে স্পেস হয়, ক্যাটাগরিজ, ডিফাইনিং এয়ার স্পেস ক্যাটাগরি। 7 ইয়েস, নাম্বারটা। 7 নাম্বারটা ডিফাইনিং এয়ার স্পেস ক্যাটাগরি। ডিফাইন 7 ক্যাটাগরি, নাম্বারটা হ্যাঁ। কারণ আমরা এখন কি আপনাদের কি এই পুরা প্যারা পড়ার কি কোনো প্রয়োজন আছে, নাকি আপনারা ফার্স্ট লাইন পড়লে বুঝতে পারতেছেন যে এটা ডিফাইনিং এয়ার স্পেস ক্যাটাগরিজ দিয়ে আমাদের এটা হয়ে যাচ্ছে না? তাহলে এটার জন্য অ্যান্সারটা হবে প্রথম না, 4-5টা সর্বক্ষেত্রে তো ধরতে ফার্স্ট পারলে লাইন হয় না, বাকিগুলো সর্বক্ষেত্রে তো পুরো প্যারাগ্রাফও পড়তে হয়, হ্যাঁ পুরো বেশিরভাগই তো মানে পুরো প্যারাগ্রাফে পড়ে। কিন্তু আমরা যদি ওভারভিউ করি আজকের ক্লাসে, আমরা যদি ওভারভিউ করি, আমরা দেখেন তো উত্তরগুলো কোন লাইন পরে পেয়েছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে গ্র্যান্ড ক্যানিয়নে 1956 সালে, সেটার ফলে এফএ তৈরি হয়েছে। তাহলে ফার্স্ট লাইন পড়ে আমরা খুঁজে পাইলাম যে এই যে এভিয়েশন ডিজাস্টার বা দুর্ঘটনা, এই যে অ্যাক্সিডেন্ট, এটার সাথে আমাদের ম্যাচ হয়েছে। আবার সেকেন্ডটা তো এটা দিয়ে দেওয়া আছে বি নাম্বার প্যারা, এটা যে লিখে দেওয়া আছে। মোটামুটি হাফ প্যারাগ্রাফ পড়ার মধ্যে সবগুলো পাওয়া গেছে ভাই এবার। ইয়েস, হাফ বলতে এই প্যারাটা তো আসলে খুবই ছোট, এটা 2 লাইনের একটা প্যারা, এটা মানে বাদে অনেকগুলোই তো মানে 2-3 লাইন 4 লাইন পর্যন্ত পড়তে হয়েছে, ওইটা হিসাবে আর কি বললাম। হ্যাঁ ওইটাতে জাস্ট আমাদের একটু তো পড়া লাগবে, মেইনলি নিয়ম তো আসলে পুরো প্যারাই পড়া, তাই না? নিয়ম তো আসলে পুরো প্যারা পড়ে আপনি যেটা বুঝবেন সেটার জন্য একটা হেডলাইন, তো পরীক্ষার হলে তো এত সময় নেই আপনার পুরো প্যারা পড়ার। তো এর জন্য আপনার কি করতে পারে, জাস্ট ফার্স্ট লাইন, যদি ফার্স্ট লাইন না পড়ে বুঝতে পারেন তাহলে সেকেন্ড লাইন যাবেন, সেকেন্ড লাইন পড়ে না পারলে তখন হচ্ছে লাস্ট লাইন। তো স্বাভাবিকভাবে ফার্স্ট 2টা লাইন পড়লে আমাদের হয়ে যাবে। দেখেন প্রতিটা কোশ্চেনে এইটার ক্ষেত্রে ফার্স্ট লাইন হয়ে গেছে, তারপরে এটার ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড লাইন পর্যন্ত, বা এটাও ফার্স্ট লাইন সেকেন্ড লাইনে যায় নাই, তারপরে এইটাতে আসলে আমাদের ফার্স্ট লাইন লাস্ট লাইন সবই পড়া লাগছে, কারণ প্যারাটাতে
বলার পরে আবার বলছে যে এটা আসলে ইনকমপ্লিট, তাহলে আপনাকে বলছে আরো পড়তে হবে আপনাকে। ইনকমপ্লিট যেহেতু, তাহলে আপনাকে কমপ্লিট করার জন্য পুরো প্যারাটাই পড়া লাগছে। এইটার ক্ষেত্রে শুধুমাত্র ব্যতিক্রম একটা নিয়ম হয়েছে। এটা হবেই, কারণ এখানে যে 6-7টা কোশ্চেন থাকে এর ভিতরে একটা কোশ্চেন থাকবেই আপনাকে সময়, যেটা আপনাকে নিবে সময় বেশি নেওয়ার জন্য। ঠিক আছে, প্যারাগ্রাফ ই এর জন্য আমরা ফার্স্ট 2 লাইন পড়লেই হয়ে গিয়েছে, লাস্ট লাইন আমরা এমনি এক্সট্রা ভাবে পড়েছি। এটা আসলে না পড়লেও চলতো, কারণ এখানে বলা আছে 365 মিটারের উঁচুতে, হয়ে গেছে। আবার এফ এর জন্য ফার্স্ট লাইন পড়লে আপনারা পেয়ে গেছেন, ফার্স্ট না সেকেন্ড লাইন পর্যন্ত পড়া লাগছে। আবার জি এর জন্য ফার্স্ট এবং সেকেন্ড লাইন, এই 2 লাইন পড়লে হয়েছে। তাহলে আমরা সামারাইজ করে বুঝলাম যে আমাদের 2টা লাইন পড়লে আমাদের হয়ে যাচ্ছে, সম্পূর্ণ পড়া লাগছে না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন এই কোশ্চেনগুলো? এখন যদি আমরা চেক করি অ্যান্সারটা, দেখি অ্যান্সারগুলো হয়েছে কিনা। এই যে দেখেন, আমাদের 14-এর 2, 15-এর 3, 16-এর 5, 4, 7, 8 এবং 7 সবগুলো আমাদের অ্যান্সার হয়েছে। তাহলে এই টেকনিকটা কি আপনারা ধরতে পেরেছেন? এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? আমাদের হেডলাইন ম্যাচিং আমরা কিভাবে করব? জি ভাইয়া, প্র্যাকটিস করতে হবে একটু। প্র্যাকটিস করতে হবে অবশ্যই, প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছুই হয় না। যেমন দেখেন এই যে মেসি, তারপরে ক্রিকেটে যদি বলি বিরাট কোহলি, বাংলাদেশের মুশফিকুর রহিম, এরা আসলে ভালো প্লেয়ার কিভাবে হয়েছে? এরা কিন্তু প্র্যাকটিসে অনেক সময় দেয়। বা ক্রিস্টিয়ানো রোনালদো, এরা কিন্তু প্র্যাকটিসে বেশি সময় দেয়। এরা এত ভালো প্লেয়ার, আর যদি মনে করে যে আমি তো সব জানি ফুটবলের, তাহলে আমার আর প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নাই, তাহলে এটা না। তারা কিন্তু এমনি জেনারেল প্লেয়ার থেকে এই প্লেয়ারগুলো আরো বেশি প্র্যাকটিস করে। এটা মনে রাখবেন। তো আপনাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এই টেকনিকের উপরে। ক্লাস রেকর্ডিং তো থাকছেই আপনাদের কাছে, তারপরও এই টেকনিকের উপর আপনারা যত বেশি প্যাসেজ সলভ করবেন তত বেশি ক্লিয়ার হয়ে যাবে। এমন থাকতে পারে যে প্রতিটা কোশ্চেনে 6-7টা কোশ্চেনের ভিতরে একটা কোশ্চেন আপনার কঠিন লাগছে, তো এটা হতেই পারে। কিন্তু বাকি যে কোশ্চেনগুলো থাকবে, যেমন এখানে ডি প্যারাটা একটু কঠিন ছিল 16, বাকি এই যে 14, 15, 17, 18, 19 এইগুলো আপনি পারতে হবে। ঠিক আছে, যেটা কঠিন হবে সেটা আমার কাছে ফোন দিয়ে অথবা মেসেজ করে বুঝে নেবেন। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের প্রথম ম্যাচিং, হেডলাইন ম্যাচিং। এখন আমরা আসছি সেকেন্ড ম্যাচিং এ, যেটা সব থেকে সহজ।